তাহলে আপনি আসতে পারেন, আমি এই বিয়েতে রাজি নই। আর যদি বলি ভালোবাসি? সাথী উচ্চস্বরে হেসে উঠল। ভালোবাসা শব্দটা ঠিক আপনার মুখে মানায় না। ভালোবাসলে তাকে অবহেলা করা যায় না, তাকে আগলে রাখতে হয়। তা হঠাৎ অবহেলা করা ছাত্রীকে পাত্রী বানাতে ইচ্ছে হলো যে? ওই যে বললাম ভালোবাসি। আমি চোখের সামনে আপনাকে অন্য নারীর হাত ধরতে দেখেছি, তার সাথে হেসে হেসে বিয়ের পরিকল্পনা করেছিলেন। হঠাৎ আমার প্রতি ভালোবাসা উঠল, ব্যাপারটা সন্দেহজনক নয় কি? তাই সব সময় আমরা চোখের সামনে যেটা দেখি সেটা সত্য নাও হতে পারে। এর পিছনে লুকিয়ে থাকে হাজার কারণ, হাজার বারণ। তা শুনি সেই কারণ। এখন বলা যাবে না, সঠিক সময় এলে সব জানতে পারবে। দীর্ঘ 4-5 বছর পরেও বলবেন সঠিক সময় হয়নি? হয়তো। কিছুক্ষণ নীরবতা। উদয় হঠাৎ প্রশ্ন করল। পূর্বের মানুষটাকে কি এখনো ভালোবাসো? না। উদয় চট করে বলল। তোমার হাতের মেহেদি সাক্ষী তুমি তাকে ভালোবাসো কিনা। সাথী নিজের হাতের মেহেদির দিকে নজর দিল। মেহেদির ডিজাইনের মাঝে ভেসে আছে ইংরেজি 4 অক্ষরের লেখা একটি নাম, উদয়। সাথী চমকালো। ওর হাতে উদয়ের নাম কখন লেখা হলো, আর কেই বা লিখলো? ভেবেও কোনো উত্তর পেল না। সাথী বিছানায় যেয়ে বসলো। উদয় ওর পায়ের কাছে বসে ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। সাথী অন্যদিকে ফিরে বলল। উঠুন। হুম, আমি উঠবো না। যতক্ষণ না তুমি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। সাথী কিছুক্ষণ ভাব ধরল। শখের পুরুষকে নিচের করে পাওয়ার সুযোগ কয়জন পায়? সাথী যেহেতু ভাগ্যের চোরে হারাতে হারাতে পেয়েছে, সে সুযোগটা হাতছাড়া করবে না। আগে মানুষটিকে নিচের নামে লিখে নিবে, তারপর কড়াইগন্ডায় উসুল করবে তাকে দেওয়া অবহেলাগুলো। সুদে আসলে সব কিছু ফিরিয়ে দিবে। ভালোবেসে বলে এক চুল পরিমাণও ছাড়ও দিবে না। সেভাবেই কেটে গেল কিছু মুহূর্ত। উদয় এখনো সাথীর হাত ধরে বসে আছে, নাছর বান্দা সে। আমি রাজি। উদয় মুহূর্ত ব্যয় না করে উঠে সাথীকে জড়িয়ে ধরল। এক মুহূর্তের ব্যবধানে ছেড়ে দিয়ে বলল। তুমি থাকো, আমি সবাইকে আমাদের বিয়ের আয়োজন করতে বলে আসি। সাথী যেন হতভম্ব হয়ে গেল। মুহূর্তের ভেতর কি থেকে কি হয়ে গেল সব কিছু ওর মাথার উপর দিয়ে গেল। মুহূর্তের ভেতরে কি থেকে কি হয়ে গেছে সব ওর মাথার উপর দিয়ে গিয়েছে। মুহূর্তের ব্যবধানে নিজেকে সামলে ঘটনা বুঝতেই লজ্জায় রাঙা হয়ে গেল। হুড়মুড়ি এই ঘরের ভেতরে ঢুকলো ঈশা, রিমা, ইকরা। ওদের হাতে অদ্রিজের জন্য আনা বিয়ের শাড়ি, গহনা, কসমেটিক। ঘন্টা খানেকের মধ্যে তিনজন মিলে সাথীকে বউরূপে সাজিয়ে ফেললো। সাথী আয়নায় নিজেকে দেখছে। লাল টকটকে বেনারসি, দুই হাতে মুঠ ভর্তি চুড়ি, গলা জুড়ে সোনার হার, মুখে অল্প বিস্তর প্রসাধনীর ছোঁয়া। এতেই যেন সাথীকে পরিপূর্ণ লাগছে। ঈশা, রিমা, ইকরা মুগ্ধ নয়নে চেয়ে আছে সাথীর দিকে। মেয়েটার বিয়ের সাজে এতটা সুন্দর না লাগবে ওরা ভাবতেই পারেনি। রিমা কাজল নিয়ে সাথীর কানের পেছনে লাগিয়ে দিল। মাশাল্লাহ দোস্ত, তোকে বিয়ের সাজে অনেক সুন্দর লাগছে। ঈশা পাশ থেকে বলল। আজ জিজু তার থেকে চোখই সরাতে পারবে না। ইকরা বলল। আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম লাল টুকটুকে বউ। সাথে ওদের কথায় লজ্জার চাদরে মুড়িয়ে যাচ্ছে। হঠাৎ সব লজ্জারা যেন ওকে ঘিরে ধরলো। সেই মুহূর্তে উদয় হলো সিফাত। ও কিছুক্ষণ সাথীর দিকে চেয়ে সাথীর হাত ধরে বলল। আমার এত সুন্দর একটা বান্ধবীকে অন্য কেউ বিয়ে করে নিয়ে চলে যাবে, আমি সেটা মানতে পারছি না। দোস্ত চল, তুই আর আমি পালিয়ে যাই। সাথী সিফাতের পিঠে ধাম করে কিল বসালো। শয়তান ছেলে। সিফাত পিঠে হাত দিয়ে চেহারায় ব্যথাতুর ভাব এনে বলল। এই জন্যই কারো ভালো করতে নাই। সাথীর আগে ফুঁসে উঠে বলল। তোকে কেউ বলছে ভালো করতে? সিফাত কিছু বলবে তার পূর্বেই নিচে থেকে সাথীকে নিয়ে যাওয়ার জন্য ডাক পড়ল। রিমা সাথীর মাথায় সুন্দর করে ওড়না পরিয়ে দিল। সাথীকে এক পাশ থেকে ঈশা আর অন্য পাশে রিমা ধরে নিচে নামছে।
ঈশা আর সিফাত ওদের পেছনে পেছনে আসছে। সাথী নামতে ওর আম্মুর সামনে পড়লো। শায়লা বেগম মেয়েকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেলেন। সাথীর মুখের উপর থেকে ওড়না সরিয়ে কপালে চুমু খেলেন। সুখী হও মা। সাথীকে নিয়ে উদয়ের সামনে ঠিক বরাবর বসানো হলো। সাথী মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। কাছে পুনরায় বিয়ে পড়ানো শুরু করলো। হাফিজুর সাহেব, শায়লা বেগম দুজনে মেয়ের পাশে এসে দাঁড়ালেন। এরকম একটা সময়ে প্রতিটা মেয়েই তার বাবা মাকে পাশে চায়। কাজী সাহেব বলে উঠলেন, বলো মা, কবুল। সাথীর কলিজা কেঁপে উঠল। স্মৃতিতে ভেসে উঠল স্বপ্নের সে ভয়াবহ দৃশ্য, কিন্তু বাস্তব ঘটনা অন্য। সাথী নিজেকে সামলে নিল, বাবা মায়ের দিকে তাকালো, দুজনের থেকে সম্মতি পেয়ে বলে দিল, কবুল হোক। উদয়কে কবুল বলতে বলা হলে ও বুক ভরে শ্বাস নিল। অতঃপর বলে উঠল, কবুল কবুল কবুল। চারপাশে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। সবাই নবদম্পতির জন্য দোয়া চেয়ে মোনাজাত ধরল। মোনাজাত শেষে সাথীকে উদয়ের পাশে বসানো হলো। উদয় ঘোমটা উঠিয়ে তার নববিবাহিত বউকে দেখল। কিছুটা এগিয়ে অধর জোরে ছুঁয়ে দিল সাথীর কপাল। সাথী চোখ বুজে আবেশে অনুভব করলো শখের পুরুষের থেকে পাওয়া প্রথম হালাল স্পর্শ। শিহরণ বয়ে গেল ওর শরীর জুড়ে। উদয় সরে গিয়ে পুনরায় দৃষ্টিপাত করলো সাথীর মুখশ্রীতে। সাথী তির্যক চোখে চেয়ে আছে উদয়ের পানে। এই চাহনি উদয়ের হৃদয়ে এফর ওফর করে দিচ্ছে। ওরা দুজন যখন নিজেদের নিয়ে ব্যস্ত, তখন সামনে থেকে কেউ একজন বলে উঠল, অভিনন্দন নবদম্পতি। তুমি? আকস্মাত অদ্রিজাকে দেখে সাথী অবাক হয়ে যায়। ফ্যাল ফ্যাল করে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে অদ্রিজার দিকে। সাথী অদ্রিজাকে দেখে অবাক হলেও বাকি সবাই তখন খিলখিল করে হেসে দেয়। সাথী এতে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ও কি এমন বলল যে সবাই হেসে দিল? আর অদ্রিজা যদি পালিয়ে গিয়েই থাকে, তাহলে সে এখানে কি করছে? ওর মাথায় ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। তখন উদয় মুচকি হেসে বলল, ধন্যবাদ অদ্রিজা। অদ্রিজা হেসে বলল, ধন্যবাদ দেওয়া লাগবে না ভাইয়া, আপনারা দুজন এত কিছুর পর এক হয়েছেন, এতেই আমি খুশি। পাশ থেকে রিমা, ঈশা, সিফাত, ঐশী, আশিক একসাথে বলে উঠল। আমরা যে এত কিছু করলাম। উদয় বলল, তোমাদের সবাইকেও ধন্যবাদ। সবাই পুনরায় বলে উঠল। আমরা ধন্যবাদ চাই না, তাহলে কি চাও তোমরা? আমরা ট্রিট চাই। ওকে ডান। সবাই একসাথে চিৎকার করে বলে উঠল। সাথী চুপচাপ বসে আছে। ও ওদের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। বসে বসে ওদের কথা শুনে যাচ্ছে। অদ্রিজা সাথীর দিকে তাকিয়ে বলল, কিছুই বুঝতে পারছিস না? সাথী মাথা নেড়ে না বোঝালো। আবারও সবাই একসাথে হেসে ফেলল। সাথী আবার রেগে গেল। রাগী কণ্ঠে বলল, আজব, সমস্যা কি তোমাদের? এভাবে হাসছো কেন? কিছু না বুঝলে বলবো না। অদ্রিজার দিকে তাকিয়ে বলল, তুমি না পালিয়ে গিয়েছিলে, তাহলে তুমি এখানে কিভাবে? আর তোমরা কি নিয়ে কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু বলবে কি হয়েছে? অদ্রিজা সাথীর পাশে বসলো। সাথীকে থামিয়ে দিয়ে বলল, তুই একটু শান্ত হ, একটু ওয়েট কর, সব জানতে পারবি। ঠিক আছে। বাড়ির ভেতরে বড়রা মিটিং করছে সাথী আর উদয়কে নিয়ে। সব আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হলো, সাথী অনার্স শেষ করে দেশে ফিরলে তখন একেবারে বড় করে অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। আজকে বিয়েতে সাথী আর উদয়ের কাছে সব আত্মীয়রা ছিল। উদয় আজকে এখানেই থাকবে। সাথী যেহেতু ইউনিভার্সিটি থেকে বেশি দিনের জন্য ছুটি নিয়ে আসেনি, তাই এবার আর কোনো অনুষ্ঠান করবে না। সাথীরা সব কাজিনরা মিলে ছাদে যেয়ে বসলো। আগে থেকে সেখানে সব ব্যবস্থা করে রাখা হয়েছিল। সবাই বসতেই সাথী বলে উঠল, এবার বলো। অদ্রিজা উদয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনি বলবেন নাকি আমি বলবো? তুমি বলো। অদ্রিজা বলা শুরু করলো,
উদয় ভাইয়ার সাথে আমার না, তোর বিয়ে ঠিক হয়েছিল। তোকে মিথ্যে কথা বলে দেশে আনা হয়েছে, কারণ তোর ভাইয়ার প্রতি অনেক রাগ অভিমান ছিল। তখন তোকে যদি আমরা তোর সাথে ভাইয়ার বিয়ের কথা বলতাম, তুই রেগে যেতি, হয়তো দেশেও আসতিস না। দেশে আসার পর আমরা তোর সামনে সবাই অভিনয় করেছি যে আমার সাথে উদয় ভাইয়ের বিয়ে। আর আজকে আমার পালিয়ে যাওয়াটাও আমাদের প্ল্যানের মধ্যে ছিল। আমি কোথাও যাইনি, আমি ছাদে ছিলাম। আমরা প্ল্যান করেছিলাম আমি বিয়ের দিন পালিয়ে যাওয়ার অভিনয় করব। তখন বাবা আর ছোটো বাবা মিলে তোকে বাড়ির সম্মান রাখতে বিয়ে করতে বলবে, তখন তুই বাড়ির সম্মানের কথা ভেবে হলো বিয়েতে রাজি হবি, এবং সেটাই হয়েছে। সাথে যেন বাকরুদ্ধ হয়ে গেল। ওর পরিবারের সবাই ওর সাথে এমন করতে পারলো। ও কতটা কষ্টে ছিল সেটা কেউ বুঝলো না। সাথীর মনে এখন কিছু প্রশ্ন আছে, তাই ও অদ্রিজাকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে, এবার বলো, আমার সাথে যদি স্যারের বিয়ে ঠিক ছিল, তাহলে সেদিন শপিংয়ের সময় যে তোমরা দুজন হাত ধরে হাঁটছিলে। উদয় আর অদ্রিজা একসাথে হেসে দিল। অদ্রিজা সাথীর মাথায় গাঁটটা মেরে বলল, বোকামে, সেটা আমরা অভিনয় করেছি। ভাইয়া তো রিয়েকশন দেখতে যাচ্ছিল, তুই আমাদের দুজনকে একসাথে দেখে জেলাস হস কিনা তাই। সাথে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। তার পেছনে সবাই এত কিছু করে ফেললো, সে কিছুই বুঝতে পারলো না। সাথে রিমা, ঈশা আর সিফাতের দিকে তাকালো। তোরাও সবটা জানতি? রিমা আমতা আমতা করে বলল, আসলে দোস্ত, আমরা প্রথম থেকে কিছুই জানতাম না। সেদিন শপিং থেকে আসার পর অদ্রিজা আপু আমাদের ডেকে নিয়ে সব বলেছিল, তাই আমরাও তোর সাথে অভিনয় করেছি দোস্ত। সরি দোস্ত, মাফ করে দিস। সাথীর চোখ থেকে আপনা আপনি পানি পড়লো। সবাই ওকে এভাবে ধোকা দিল। ও বিষয়টা মানতে পারছে না। ও নিজের চোখের পানি আটকাতে পারছে না। কাঁদতে কাঁদতেই বলল, তোমরা সবাই খারাপ, সবাই। এই নিষ্ঠুর মানুষটা যেমন আমাকে কষ্ট দিয়েছে, তোমরা সবাই মিলে আমাকে সেই একই কষ্ট দিলে। অতঃপর রিমা, ঈশা আর সিফাতের দিকে তাকিয়ে বলল, তোরাও আমার সাথে এমনটা করতে পারলি? তোরা তো সবটাই জানতিস আমি এই মানুষটাকে কতটা ভালোবাসি। নিজের চোখের সামনে নিজের প্রিয় মানুষটাকে অন্য কারোর হতে দেখার কষ্ট তোরা কি বুঝবি? তোরা সব কয়টা বেঈমান, সবাই। সাথে কাঁদতে কাঁদতে নিচে চলে গেল। ওর পিছু পিছু সবাই গেল। সাথে নিচের রুমে যেয়ে দরজা আটকে দিল। সবাই দরজার বাহিরে এসে দাঁড়ালো। রিমা, ঈশা আর সিফাত সাথীর কাছে অনেকবার ক্ষমা চাইলো, কিন্তু সাথী নিরুত্তর। ভেতর থেকে ওর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সবাই কিছুক্ষণ ওর দরজা ধাক্কালো, সাথী দরজাও খুলল না। মুহূর্তেই সবার মন খারাপ হয়ে গেল। সত্যিই তো, ওদের জন্য মেয়েটা কতটাই না কষ্ট পেল। এছাড়া ওদের কাছে কোনো উপায়ও ছিল না। সাথে যে পরিমাণ একরোখা মেয়ে, ও উদয়ের সাথে ওর বিয়ের কথা শুনলে রেগে ফায়ার হয়ে যেত। সবাই অনেকক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে চলে গেল। সাথে অঝরে কাঁদছে। সবাই মিলে ওর সাথে এমনটা না করলেও পারতো। ও কতটা কষ্ট পাবে বা পেয়েছে সেটা কেউ ভাবেনি। প্রিয় মানুষটাকে অন্য কারো হতে দেখা মৃত্যুর সমতুল্য। না চাই কিছু করা আর না চাই সহ্য করা। ও তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। আর সবাইকে না ওর সাথে অভিনয় করলো। সাথে কাউকে মাফ করবে না, কাউকে না। সাথে কিছুক্ষণ কেঁদে কেঁদে নিজেকে হালকা করলো, চোখ মুখে পানি দিল। এখন ওর কিছুটা হলেও ভালো লাগছে। অবশেষে ও নিজের ভালোবাসার মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। ওর সকল কষ্ট সার্থক হয়েছে। ওর মুখে সফলতার হাসি ফুটে উঠল। দরজা খুলে বাহিরে বের হলো। এখন ওর কফি খাওয়া দরকার, মাথাটা ব্যথা করছে। সাথীকে বের হতে দেখে সবাই ওর সাথে কথা বলতে এলো, কিন্তু ও কাউকে পাত্তা দিল না। রান্নাঘরে যেয়ে কফি বানিয়ে আবার ঘরে চলে এলো। রাতে খাবার খেতে ডাকা হলে ও চুপচাপ উদয়ের পাশে ফাঁকা চেয়ারে বসে পড়ল। খাবার সময় হাসিবুর সাহেব বলল, সাথীমা, তুমি কি আমাদের উপর রেগে আছো? সাথী মুখে হাসি ফুটিয়ে বলল, না বড় বাবা, আমি তোমাদের উপর রেগে নেই। তোমরা আমার অভিভাবক,
তোমরা আমার জন্য যেটা ভালো ভেবেছো সেটাই করেছো, তাই আমি তোমাদের ওপর রেগে নেই। হাসিবুর সাহেব আর হাফিজুর সাহেবের মন থেকে যেন পাথর সরে গেল। তারা ভেবেছিল সাথী হয়তো তাদের সাথে রাগ করবে, কিন্তু সাথীর কথায় দুজনই খুশি হলো। খাবার সময় আর কোনো কথা হলো না। সাথী খেয়ে নিচের রুমে চলে গেল। কিছুক্ষণ পর রিমা, ঈশা আর অদ্রিজা মিলে উদয়কে সাথে রুমের সামনে নিয়ে এলো। উদয় বাহিরে দাঁড়িয়ে আছে, তা দেখে ঈশা টিটকিরি মেরে বলল, কি দুলাভাই, ভিতরে যাচ্ছেন না যে? উদয় বিড়বিড় করে বলল, ভিতরে যে আমার জন্য জম অপেক্ষা করছে, কাছে গেলেই আমি শেষ। কিছু বললেন দুলাভাই? না না, কিছু না, যাচ্ছি তো।